দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন প্রাঙ্গণে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে উপ হাইকমিশন কর্তৃপক্ষ উদযাপন করেছে দিনটি। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। বাংলাদেশ গ্যালারিতে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত হয় বিশেষ মোনাজাত। এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশনার আন্দালেব ইলিয়াস সহ উপ হাইকমিশনের সব কর্মকর্তা এবং কর্মচারীরা। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কলকাতা, সোনালী ব্যাংক লিমিটেড, ইন্ডিয়া অপারেশনস কলকাতার কর্মকর্তারাও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। উপ হাইকমিশনের আয়োজন শেষে বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বিকেলে বাংলাদেশ গ্যালারিতে শিশু কিশোরদের অংশগ্রহণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা সহ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল কলকাতায়। এখানে তার রাজনৈতিক জীবনে হাতে খড়ি। তখন তিনি যে নেতৃত্বে যে পরিচয় দিয়েছিলেন, নেতৃত্বে যে বিকাশ হয়েছিল, সেটির ধারাবাহিকতায় তিনি একের পর এক আন্দোলনের নেতৃত্ব দিয়ে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমরা প্রত্যেকেই বাংলাদেশের উপদূতাবাস যেটি কলকাতায় রয়েছে, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী আমরা আপ্লুত এবং অভিভূত এবং আমরা গর্বিত যে আজকে আমরা কলকাতায় তার এই জন্মদিনটি পালন করতে পারছি। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, পরে হয় আলোচনা সভা। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে হয় উন্মুক্ত আলোচনা। সভায় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস, শ্রম সচিব মাহফুজুর রহমান, প্রথম সচিব ইলিয়াসুর রহমান এবং তৃতীয় সচিব তাসির উদ্দিন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কবিতা আবৃত্তি করেন বাহরাইন বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা। সর্বশেষ হয় দোয়া মাহফিল। বাহরাইনে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে এবং জাতীয় শিশু দিবসে আমাদের লক্ষ্য হোক যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিশুরা বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠুক। এদিকে কুয়েতের নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দেশটিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হয় আয়োজন। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দূতাবাসের মাল্টিপারপাস হলে হয় আলোচনা সভা। রাষ্ট্রদূতের ব্যক্তিগত সহকারী জিহন ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শ্রম কাউন্সিল আবুল হোসেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মালয়েশিয়ায় ছিল নানা আয়োজন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। দিনের শুরুতেই পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় হয় দোয়া। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে ছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী। শিশু কিশোরদের অংশগ্রহণে ছিল রচনা প্রতিযোগিতা। কাতারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখার উদ্যোগে হয় এই আয়োজন।
সংগঠনের সভাপতি জাকির হোসেন বাবু সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম। প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সমিতির সভাপতি শাহালুম খান, সৈয়দ আনা মিয়া, কাতার শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া সমিতির সভাপতি জসিমউদ্দিন দুলাল সহ অনেকে। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহানে আলম, মাহবুবুল আলম, শিপন সহ আরও অনেকে। শীতকালে ইউরোপের সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। পাহাড় পর্বত ঢেকে যায় শ্বেত শুভ্র বরফে। নয়নাভিরাম সেই সৌন্দর্য দেখতে শীত মৌসুমে পার্বত্য অঞ্চলগুলোতে ভিড় জমান পর্যটকরা। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও এই সময় দল বেঁধে ছোটেন পাহাড় পর্বতে। বনভোজন সহ থাকে নানা আয়োজন। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদন। শীতে ইউরোপ সাজে শ্বেতশুভ্র রূপে। পাহাড়ের পর পাহাড় ছেয়ে যায় সাদা বরফের আস্তরণে। ইউরোপের এই শীতকালীন সৌন্দর্য উপভোগে প্রতিদিনই পাহাড় পর্বতে ছোটেন বাসিন্দারা। ইতালি প্রবাসী বাংলাদেশিরাও ব্যতিক্রম নয়। শীতকালে তাই কমিউনিটিতে পাহাড়ে বনভোজন সহ হয় নানা আয়োজন। সারা বছর বই খাতা নিয়ে ব্যস্ত থাকা শিক্ষার্থীদের একটু প্রশান্তি দিতে পাহাড় ভ্রমণের আয়োজন করেছে ইতালির ভেনিস বাংলা স্কুল। প্রতি বছরের ন্যায় ভেনিস বাংলা স্কুল আনন্দ ভ্রমণের আয়োজন করে। তার প্রত্যাশায় আজকে ভেনিস বাংলা স্কুল এই বরফ এলাকায়, যে বিশেষ করে অর্তেজাই সিটিতে, বোলজানো শহরের অর্তেজাই একটা ছোট একটা শহর, এই শহরে আমরা ঘুরতে এসেছি ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে অভিভাবক এবং বাচ্চাদেরকে নিয়ে। ভেনিস থেকে 3টি বাসে বোলজানো যায় শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলের কর্মকর্তারা। কয়েক ঘন্টার যাত্রাপথেও ছিল বিনোদনের নানা ব্যবস্থা। আমরা ভেনিস বাংলা স্কুল থেকে আজকে শিক্ষা সফরে আসছি, আমাদের অভিভাবক শিক্ষার্থী সবাইকে নিয়ে আমরা অনেক মজা করছি। খুব সুন্দর মনোরম পরিবেশ। ভেনিস বাংলা স্কুল সব সময় চায় শিক্ষার্থীদের ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য। বোলজানোর রূপ উপভোগ ছাড়াও দিনব্যাপী নানা আয়োজন ছিল বনভোজনে। ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। মোস্তফা। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নির্বাচনকে সামনে রেখে প্যানেল পরিচিতি সভা এবং গণসংযোগ র্যালি আয়োজন করেছে আনোয়ার জসিম জাহিদ পরিষদ। এই পরিষদের প্রার্থীদের উদ্যোগে এথেন্সে ওমানিয়া এলাকায় পথসভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গ্রিসের সভাপতি আরিফুর রহমান সিরাজ, এথেন্স চেম্বার অফ কমার্সের অভিবাসন বিষয়ক সভাপতি জহির ডাকুয়া, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার সহ অনেকে। এছাড়া ভোট চেয়ে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী দেওয়ান আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি প্রার্থী জসিমউদ্দিন, সহসভাপতি প্রার্থী শামসুল আলম সহ অন্যান্য প্রার্থীরা। রাজধানী গুলশানে অনুষ্ঠিত হয়ে গেল রাশিয়ার বিখ্যাত নির্মাতা সের্গেই ইসেনস্টেইনের চলচ্চিত্র প্রদর্শনী। বিকেলে রাশিয়ান দূতাবাস ও ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি বলেন, চলচ্চিত্রের মাধ্যমে যে কোনো বার্তা শক্তিশালীভাবে উপস্থাপন করা যায়। কঠিন বক্তব্য সহজভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য চলচ্চিত্রের বিকল্প নেই বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। আয়োজনে চলচ্চিত্র এবং ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় দুই দেশের সংস্কৃতি জনসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলচ্চিত্রের একটা ভাষা আছে, যে ভাষা অনেক শক্তিশালী। আমরা এই চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সেই শক্তিশালী বার্তাগুলো তুলে ধরতে চাই, যেটা দুই দেশের মধ্যে সম্পর্ক বিনিময়ে ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের টালমাটাল ব্যাংকিং খাতে আরও দুঃসময় আসছে, এমন সতর্কতা বার্তা দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের দাবি, একাধিক ব্যাংক দেউলিয়া হওয়ার পর আঞ্চলিক ও ছোট আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে আস্থা হারাচ্ছেন আমানতকারীরা, আর তাই এসব প্রতিষ্ঠানের রয়েছে বেশ ঝুঁকিতে। যদিও পরিস্থিতি মোকাবেলায় নানা আশ্বাস দিচ্ছেন নিয়ন্ত্রক সংস্থা ও সরকার। করোনার পর রুশ ইউক্রেন যুদ্ধ, একের পর এক সংকটে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। এর মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ব্যাংকিং খাতের বিপর্যয়। যুক্তরাষ্ট্রের পর এবার অস্থিরতা ইউরোপেও। প্রথমে সিলভার গেট, এরপর সিলিকন ভ্যালি আর সিগনেচার ব্যাংক। একে একে দেউলিয়া যুক্তরাষ্ট্রের
3 আর্থিক প্রতিষ্ঠান। মার্কিন ব্যাংক সেক্টরে এই ঝড়ের প্রভাব পড়েছে ইউরোপেও। দেউলিয়াত্ব ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল ঋণ নিতে যাচ্ছে সুইজারল্যান্ডের ব্যাংকিং জায়ান্ট ক্রেডিট সুইস। যদিও 15 বছর আগের সংকট থেকে শিক্ষা নিয়ে মূলধন বাড়িয়েছে ব্যাংকগুলো, তবে পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে, বিশ্লেষকদের মত টালমাটাল ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন সময় আসছে। বিশেষ করে ছোট ও আঞ্চলিক ব্যাংকগুলো পড়তে পারে ভয়াবহ সংকটে। সবশেষ অর্থনৈতিক সংকটের পর ব্যাংকগুলো তাদের তারল্য বাড়িয়েছে এবং এ খাতে বেশ কিছু কঠোর নীতি প্রণয়ন করা হয়। তবে সমস্যা হচ্ছে, ট্রাম্পের আমলে আঞ্চলিক ব্যাংকগুলোতে এই নীতি অনেকটা শিথিল ছিল। এছাড়া অনেকেই ছোট ব্যাংকে নিজেদের অর্থ নিরাপদ মনে করছেন না, তাই অর্থ তুলে বড় ব্যাংকগুলোতে রাখার প্রবণতা বাড়ছে। কাজেই বলা যায়, ব্যাংকিং খাতে আরও খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। যদিও নিয়ন্ত্রক সংস্থা ও সরকার নানা আশ্বাস দিচ্ছে, তবে বিশ্লেষকদের সংখ্যা বিনিয়োগকারী ও আমানতকারীরা আস্থা হারাতে শুরু করলে বিপদ আরও বাড়তে পারে। অতীতের চেয়ে ব্যাংকগুলোতে এখন মূলধন অনেক বেশি, তবে সম্প্রতি প্রতিষ্ঠানগুলোর পতন বিনিয়োগকারীদের 2008 সালের আর্থিক সংকটকে স্মরণ করিয়ে দিচ্ছে। নিশ্চিতভাবেই সিলিকন ভ্যালির ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনে ব্যাংকগুলো বাজারে তাদের অবস্থান সম্পর্কে আস্থা তৈরির চেষ্টা করবে, যাতে আমানতকারীরা আতঙ্কিত হয়ে অর্থ তুলে না নেয়। যদিও বিশ্লেষকরা এমনটাও বলছেন, বর্তমান ব্যাংকিং সিস্টেমে ঝুঁকি আগের চেয়ে অনেক কম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। উটের দৌড় প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কার $2 কোটি। সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের মহা ধুমধামে চলছে আল উলা ক্যামেল কাপের প্রথম আসর। মূলত নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরতে এমন আয়োজন, পর্যটকদের আকর্ষণ করাও যার অন্যতম লক্ষ্য। মরুর বুকে দুর্বার গতিতে ছুটে চলেছে উটের দল। আল উলা ক্যামেল কাপে বিজয়ের খেতাব জিততে চলছে হাড্ডাহাড্ডি এ লড়াই। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো উট নিয়ে মালিকরা অংশ নিয়েছেন আয়োজনে। মধ্যপ্রাচ্য জুড়েই উটের রয়েছে আলাদা মর্যাদা। প্রাচীনকাল থেকেই আরবদের দৈনন্দিন জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ প্রাণীটি গণ্য করা হয় আরব সংস্কৃতির অংশ হিসেবে। উট পালনের ঐতিহ্যকে টিকিয়ে রাখার পাশাপাশি পর্যটন খাতকে চাঙ্গা করার লক্ষ্যও আয়োজকদের। আগে এমন আয়োজন কখনো দেখিনি, সত্যি অসাধারণ। সবকিছু নিয়ে ভীষণ গর্ব হচ্ছে। আল উলা কাপের প্রথম আসরে অংশ নিতে পেরেছি। মার্কিন দল হিসেবে ইতিহাসের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। এবার পঞ্চম হয়েছি, সামনের বছর প্রথম হওয়ার চেষ্টা করব। সপ্তম শতকের দিকে উটের দৌড় প্রতিযোগিতা ব্যাপক জনপ্রিয় ছিল মধ্যপ্রাচ্য জুড়ে। পরবর্তীতে 1964 সালে সরকারি উদ্যোগে প্রথমবারের মতো এই আয়োজন করা হয়। তবে আল উলা ক্যামেল কাপের এটি প্রথম আসর। 14 জানুয়ারি থেকে শুরু হওয়া 4 দিনের এই প্রতিযোগিতার পুরস্কারের কথা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। চ্যাম্পিয়নের জন্য রয়েছে $2,10,00,000 প্রাইজ মানি। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।